Assalamu alaikum. Hello Duet Admission Warriors. This video is for you. তো চলুন আজকে আমরা দেখে আসি ডুয়েট পরীক্ষার 2024-25 সেশনের আন্ডারগ্রেড ভর্তি পরীক্ষার মানবন্টন, পাস নম্বর এবং প্রশ্ন সংখ্যা। তো চলুন দেখিনি আমরা আজকে কি দেখব। আমরা দেখব কোশ্চেন টাইপস এন্ড মার্কস ডিস্ট্রিবিউশন এবং কিভাবে আপনি টাইম ম্যানেজমেন্ট করবেন। What will you do during the exam? আপনি পরীক্ষার সময় কি করবেন? And some tips and strategies. কিছু টিপস থাকবে এবং কিছু কৌশল থাকবে কিভাবে আপনি প্রশ্নের উত্তর করবেন, কোনটা দিয়ে আগে শুরু করবেন, কোনটা দিয়ে শেষ করবেন। That's all about. So let's get started our video. তো 2024-25 সেশনে ভর্তি পরীক্ষার জন্য ডুয়েটের আমাদের টিচাররা একটি নোটিশ করেছে, সেখানে পাস নম্বর কিভাবে হবে এই ডিটেলস বলেছে। তো আমি এখানে খুবই শর্টলি দেখানোর ট্রাই করব। তো চলুন, পাস মার্কের জন্য প্রথম পত্রে 35% মার্কস পেতে হবে। প্রথম পত্র মানে হচ্ছে নন ডিপার্টমেন্ট পার্ট। কোন পার্টে? নন ডিপার্টমেন্ট পার্টে। দ্বিতীয় পত্র মানে হচ্ছে ডিপার্টমেন্ট পার্ট। তো দ্বিতীয় পত্রের মাঝেও হচ্ছে 35% মার্কস পেতে হবে, ক্যারি করতে হবে ইন্ডিভিজুয়ালি। ঠিক আছে, যেমন প্রথম পত্র হচ্ছে 150-কে 30% করলে যত মার্কস হবে ওই পার্সেন্ট মার্কসটা আপনাকে ক্যারি করতে হবে। দ্বিতীয় পত্র ঠিক সেম, যে 150-কে 35% করলে যত হবে ওই মার্কসটা আপনাকে ক্যারি করতে হবে। এবং আরও একটি কথা আছে, তখনই আপনি পাস করবেন যখন উভয় পত্রের সম্মিলিত, উভয় পত্র মানে হচ্ছে প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র, দুই পত্র মিলিয়ে যখন আপনার 40% মার্কস, ইট মিনস 300-কে 40% করলে 120 মার্কস হয়। আপনি যদি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে ইন্ডিভিজুয়ালি প্রথম পত্রে হচ্ছে 35% এবং দ্বিতীয় পত্রে 35% এবং প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে হচ্ছে 40% মার্কস অবটেইন করতে পারেন, তাহলে আপনি ডুয়েটে চান্স পাওয়ার জন্য যোগ্য হবেন। তবে এরও একটা প্রি রিকুইজিট আছে। এর প্রি রিকুইজিট কি? এর বাধা হচ্ছে ইংরেজি। আপনাকে অবশ্যই ইংরেজিতে 20% মার্কস অর্থাৎ 6 মার্কস অবটেইন করতে হবে, আদারওয়াইজ ইউর পেপার উইল নট বি ভ্যালিড। আপনার পেপারটা দেখা হবে না। তাই আপনাকে এখানে খুব বেশি নজর দিতে হবে, ফোকাস করতে হবে। তো চলুন এই ইংরেজিকে নিয়েই কাজ করব। অ্যাজ আই এম অ্যান ইংলিশ টিচার, দেন আই উইল অনলি শো ইউ দ্য ইংলিশ দিস সাবজেক্ট, ওকে? সো চলুন দেখে নিই। ইংরেজিতে অর্থাৎ প্রথম পার্টে 40% এমসিকিউ থাকবে এবং দ্বিতীয় পত্রে 40% এমসিকিউ কোশ্চেন থাকবে, অর্থাৎ 150 থেকে আপনার 40% এমসিকিউই পাবেন। এবার 40% করে নেন, অর্থাৎ প্রায় 300 মার্কস থেকে আপনি 120 মার্কস, যদি 40%-এ 120 মার্কস হয় তাহলে সেই মার্কসটা আপনি জাস্ট এমসিকিউতে পাবেন। টোটাল দুই পত্র মিলেই বলছি, কেমন? ওকে, তো চলুন আমরা শুধু ইংরেজিকে নিয়ে এবার একটু ফোকাস করি। ইংরেজি মার্কস ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে? ওকে, সো এমসিকিউ থাকবে টোটাল 10টা। কয়টা থাকবে টোটাল? 10টা। 10টাতে হচ্ছে প্রত্যেকটা কোশ্চেন উইল বি ক্যারিড অনলি 1.5 মার্কস, অর্থাৎ এক একটা কোশ্চেনে হচ্ছে 1.5 মার্ক করে থাকবে। ঠিক আছে, অর্থাৎ 10 × 1.5 = 15, অর্থাৎ আপনি এমসিকিউ এ 15 মার্কসের কোশ্চেন পাচ্ছেন। হিউজ অ্যামাউন্ট। এটা কিন্তু সবার জন্য সুখবর। ঠিক আছে, ওকে। এবং আপনাকে রিটেন পার্টে 15 মার্কস থাকে, ওখানে কোশ্চেন থাকবে 3টা। কয়টা কোশ্চেন থাকবে? 3টা থাকবে। এই কোশ্চেন নম্বর 3টা কোশ্চেন থাকবে এবং প্রত্যেকটা কোশ্চেনে থাকবে 5 মার্ক করে। আমি এটাকে আবার ডিটেলসে বলে দিব একটু পরেই। তো 3 × 5 কত? 15 মার্কস। এই হচ্ছে 15 + 15 = 30 মার্কস। ওকে, ইংরেজিতে আমাদের টোটাল মার্কস হচ্ছে 30। এটা তো আমরা সবাই জানি। ওকে, এখন ডুয়েটের অর্থাৎ যেই এটা দেওয়া হয়েছে, যে কি বলে এটাকে, চার্টটা দেওয়া হয়েছে, মানবন্টনের চার্টটা, সেখানে বলা হয়েছে এই যে এই রিটেন পার্টে আপনি কি 9 মিনিটস ব্যয় করবেন না। আমি আপনাকে কিছু কথা বলবো, অবশ্যই সেগুলো মেনে চলার ট্রাই করবেন, কেমন? তো চলুন আমরা একটু দেখে আসি কিভাবে আপনি টাইমটা ম্যানেজমেন্ট করবেন। ওকে, দেখুন আপনি যে টাইমটা পাচ্ছেন, অনলি 60 মিনিটস ফর ইউর পেপার 1। আপনি প্রথম পত্রের জন্য কত পাচ্ছেন? 60 মিনিট সময় পাবেন। ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ, 4টা সাবজেক্টে আপনাকে কি করতে হবে? আনসার করতে হবে। এবং এখানে প্রি রিকুইজিট হচ্ছে ইংরেজিতে অবশ্যই 6 মার্কস আপনাকে ক্যারি করতে হবে, কেমন? তো একটা জিনিস এখানে আমি আপনাকে দেখিয়ে আসি, সেটা হচ্ছে আপনার যে টাইম ম্যানেজমেন্টটা, অর্থাৎ আপনি প্রথমেই
আমার সাজেশন থাকবে আপনি প্রথমে ইংরেজি নিয়ে শুরু করবেন। কি নিয়ে শুরু করবেন? ইংরেজি নিয়ে শুরু করবেন। কেন শুরু করবেন এখন বলছি। কেন ইংরেজি নিয়ে শুরু করবেন, কেন আপনি ইংরেজিকে চুজ করবেন? কারণ 6 মার্কস যে প্রিরিকুইজিট আছে, এমন হতে পারে যে আপনি ম্যাথ করতেছেন, ফিজিক্স করতেছেন, কেমিস্ট্রি লিখতে লিখতে আপনার মাথাটা হঠাৎ করে ঘুরে গেল, আপনি ভুলে গেলেন যে ইংরেজিতে 6 মার্কস ক্যারি করতে হবে। তার মানে আপনি ইংরেজিতে টাচ করার টাইমই পেলেন না, বাট ওই 3টা পার্ট আপনি খুব ভালো আনসার করেছেন, কিন্তু আপনার ইংরেজির কথা মনেই নাই। ইভেন আপনি তখন গেলেন তাড়াতাড়ি করে 2-3 মিনিটে আনসার করার চেষ্টা করেন, বাট ইউ মেড সাম মিস্টেকস, আপনি কিছু মিস্টেক করে দিয়ে এসেছেন। দেন হোয়াট উইল বি, কী হবে বলুন তো? আপনি নিজেকে প্রশ্ন করুন। তার মানে আপনি ইংরেজিকে প্রথমে অল্প কিছু সময় দিন, যা পারেন সেগুলোকে দিয়ে আনসার করার ট্রাই করুন। তাহলে কিভাবে আপনি টাইমটা ম্যানেজ করবেন? আপনি টাইম ম্যানেজমেন্ট করার জন্য প্রথমে এমসিকিউকে বেছে নেবেন অবশ্যই, কারণ এমসিকিউ আপনার জন্য খুব ভালো একটা অপরচুনিটি নিয়ে আসবে। ওকে, এবং খুবই একটা অ্যাভারেজ স্পিডে আপনি পড়বেন এমসিকিউর কোশ্চেনগুলো, দেন আনসার করার ট্রাই করবেন। বাট ইউ হ্যাভ টু কেয়ারফুলি রিড দ্য কোশ্চেন্স, খুবই কেয়ারফুলি আপনাকে কোশ্চেনগুলো রিড করতে হবে। তাহলে এমসিকিউ আপনি কয় মিনিট ব্যয় করবেন? প্রশ্ন হচ্ছে কয় মিনিট ব্যয় করব। অবশ্যই আপনি একটু কম টাইম ব্যয় করার, অর্থাৎ 4 মিনিটস আপনি এখানে দিয়ে আসুন। ওকে, তাহলে 4 মিনিটে যদি আপনার 7টা কিংবা 8টা হয়, 4 মিনিটে যদি 7টা 8টা বা 10টা হয়, এখানে তো আর কিছু লিখতে হচ্ছে, জাস্ট 1 টিক মার্ক, এটা টিক মার্ক দিয়ে আসবেন, ঠিক আছে? ওকে, অথবা সার্কেল যদি বলতে, তাহলে সার্কেল করতে হবে, যেটা বলা থাকবে ওইটাই করতে হবে। যদি সার্কেল বলে সার্কেল, টিক মার্ক থাকলে টিক মার্ক। ওকে, এবার যদি আপনাকে যদি এমসিকিউর জন্য আলাদা একটা পেপার দেওয়া হয়, অর্থাৎ বৃত্ত ভরাটের জন্য, তাহলে বৃত্ত ভরাট ওটা টিচাররা বলেই দিবেন, ঠিক আছে? ওকে, আবার হচ্ছে এখন রিটেন পার্টে, আপনি রিটেন পার্টে কতটুকু সময় ব্যয় করবেন, ঠিক আছে? আমি সবাইকে বলি খুবই কম সময় ব্যয় করার জন্য, প্রথমত ইংরেজিতে। কারণ আপনি যদি না পারেন অনেক কিছু লিখতেই পারবেন না, আপনি জাস্ট যেগুলো পারবেন বানিয়ে একটা লাইনও লেখার দরকার নেই। আপনি যদি পারেন তাহলে 6 মিনিটস ব্যয় করে এখানে আসুন, অর্থাৎ টোটাল হচ্ছে আপনার 10 মিনিটস আপনি ইংরেজিকে দিন। এখন প্রশ্ন হচ্ছে 10 মিনিটস যদি আমি যদি পুরোটা না পারি, আপনি যদি অল্প কিছু পারেন, ধরেন 12-13 মার্কসে, তাহলে তো আপনি 10 মিনিট এই 12-13 মার্কসের জন্য 10 মিনিট ব্যয় করবেন না, কারণ ওইখানে আপনার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ ওই 3টা পার্ট বাকি আছে। তাহলে এখানে অবশ্যই টাইম ম্যানেজমেন্ট করতে গেলে এই 10 মিনিট না দিয়ে, যদি না পারেন, ইউ হ্যাভ সাম ডিফিকাল্টিস, যদি আপনার প্রবলেম থাকে না পারেন, অন দ্যাট কেস আপনি এখানে গিয়ে জাস্ট 5 মিনিটস ব্যয় করে আসুন, এবং এখান থেকে আপনি 10 মার্কসের একটা নিশ্চয়তা নিয়ে আসুন যে আপনি পাস করেছেন। দেন আপনার কনফিডেন্স লেভেল অনেকটা হাই হয়ে যাবে, ঠিক আছে? অ্যান্ড ইউ উইল ফিল ইউরসেলফ দ্যাট ইউ আর সুপিরিয়র টু আদার্স, আপনি আরেকজনের থেকে একটু উৎকৃষ্ট মানের সুবোধ বালক অথবা বালিকা, কেমন? ওকে, তাহলে আপনি বুঝিয়ে দিলাম যে মার্ক টাইমটা কেমনভাবে আপনি ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? এবং আপনার মানে যে এক্সাম হলে কী করবেন, সবার আগে ইংরেজি দিয়ে শুরু করার চেষ্টা করবেন। তবে ইউ হ্যাভ টু কনসিয়াস অ্যাবাউট ইউর টাইম, আপনার টাইম নিয়ে অবশ্যই কনসিয়াস থাকতে হবে। কেন থাকতে হবে? কারণ হচ্ছে আপনাকে একটা কোশ্চেন নিয়ে আপনি অনেক বেশি ভাবার টাইম পাবেন না, তাহলে যেগুলো পারেন সেগুলো পারবেন না। প্রথমত আপনি পুরো পেপারের, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ যেগুলো পারবেন সেগুলোকে একটা ওভারভিউ দিয়ে, প্রথমত যখন আপনি খাতাটা নেবেন, প্রথমে একদমই আনসার করার আগেই তখনই বুঝে নেবেন যে আপনি কোথা থেকে কি পারেন আর কোনগুলো আনসার করবেন, ঠিক আছে? রাইট আইডিয়া অ্যান্ড রাইট স্ট্র্যাটেজি ইন দ্য এক্সাম হল, দ্যাট উড বি এ গ্রেট থিং ফর ইউ। এটা আপনার জন্য একটা মহৎ কাজ হবে। কেন হবে? কারণ অনেকে আছে যে হাবাগুবার মতো খালি লেখা শুরু করে দিবে, না, এটা করলে হবে না। স্ট্র্যাটেজি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় একটা মূলধন, ঠিক আছে? সবচেয়ে বড় একটা ক্যাপিটাল হচ্ছে স্ট্র্যাটেজি, কৌশল। আপনাকে কৌশল জানতে হবে। আপনি সব কিছু আনসার করার দরকার নাই, আপনি যেগুলো একদম পিওরলি পারেন, অথেন্টিক আছে যে আপনার আনসারটা হবেই হবে, সেগুলো আপনি জাস্ট একবার টোটালটা শেষ করে আসুন। তবে প্রত্যেকটা আনসার করার ক্ষেত্রে অবশ্যই কনসিয়াস থাকতে হবে ভুল হচ্ছে কিনা, ভুল করা যাবে না। আপনি যেগুলো কমন পড়বে বিশ্বাস করুন সেগুলো দিয়ে আপনার পাস মার্ক এমনিতে এসে যাবে, নো প্রবলেম। ইউ ডোন্ট নিড টু বি হ্যাজিটেট অ্যাবাউট দিস, এটা নিয়ে আপনার হ্যাজিটেট ফিল করার কোনো কারণ নেই, আপনি ইজিলি পারবেন। ওকে, আচ্ছা, এখন চলুন আমরা দেখে আসি যে আমাদের মার্কস ডিস্ট্রিবিউশনে এখানে যা যা আছে, আশা করি সব কিছু বুঝতে পেরেছেন। ওকে, আমরা দেখে আসি যে মার্কস ডিস্ট্রিবিউশন কোথা থেকে হতে পারে, কোশ্চেন প্যাটার্নটা যে এমসিকিউ আসবে, এই 10টা এমসিকিউ কোথা থেকে আসতে পারে, ঠিক আছে? ওকে, তাহলে আমি আজকেই ঠিক একজন প্রফেসরের সাথে কথা বলেছি ইংলিশ ডিপার্টমেন্টের, ওনার কাছ থেকে বেশ কিছু আইডিয়া নিয়ে এসেছি।
ওকে, কিভাবে সলিউশনটা কুশনগুলো হতে পারে আমি প্রশ্ন করেছিলাম, আমাকে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। ওকে, তো চলুন দেখে আসি যে মার্কস 15 মার্কস যে এমসিকিউ যে 10টা মার্কস থাকবে, 10টা কুশন থাকবে, ঠিক আছে। 10টা কুশনের জন্য 1.5 × 10, ওকে, টোটাল হচ্ছে এই 15 মার্কস। এই 15 মার্কস কোথা থেকে আসবে? এইটা আমাদের যে সিলেবাস প্রোভাইড করা হবে ওই সিলেবাসের প্রত্যেকটা টপিক থেকে আসতে পারে, প্রত্যেকটা টপিক থেকেই আসতে পারে। এখানে যে এখান থেকে এমসিকিউ আসবে এরকম কোনো প্যাটার্ন ডুয়েট কি করে নাই, এখন রিভিল করে নাই। সো প্রত্যেকটা টার্ম আপনাকে ভালো করে পড়তে হবে, ঠিক আছে। ওকে, তবে সাধারণত যেই পার্টগুলো অর্থাৎ গ্রামাটিক্যাল পার্ট এগুলো থেকে এমসিকিউ করার প্রবণতা অনেক অনেক বেশি থাকে, যেমন সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, রাইট ফর্ম অফ ভার্বস, তারপর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, তারপর হচ্ছে আপনার কনজুগেশন অফ ভার্বস, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3, এগুলোকে বলা হয় কনজুগেশন অফ ভার্বস। ওকে, তো চলুন দেখি নেই যে বেসিক অর্থাৎ এমসিকিউ কোশ্চেনগুলো আসলে কিভাবে করা হয়, কোন পার্টগুলো থেকে করার সম্ভাবনা অনেক বেশি সেগুলো দেখার চেষ্টা করি। যেমন নাম্বার, সিঙ্গুলার প্লুরাল থেকে দিতে পারে আপনাকে হুইচ ওয়ান ইজ সিঙ্গুলার, হুইচ ওয়ান ইজ প্লুরাল, এগুলোর জন্য আমাদের ভিডিও আছে। ওকে, পার্টস, এটা খুবই ইম্পর্টেন্ট, দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট। পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন, অর্থাৎ আপনাকে এবং কুশনের যে বিষয়টা, আমি স্যারকে বলি স্যার কুশনের ডিফিকাল্টি লেভেল কেমন হবে? ওকে, যে কিছু কুশন হবে একটু মানে অ্যাডভান্স লেভেলের, আর ম্যাক্সিমাম কুশন আসবে বেসিক থেকে। আপনি চিন্তা করুন স্যার, আমার আনসারটা হচ্ছে ম্যাক্সিমাম কুশন বেসিক থেকে অ্যান্ড সাম কুশনস ডিফিকাল্টি লেভেল উইল বি অ্যাডভান্সড, ওগুলো একটু অ্যাডভান্সড হবে কিছু, ঠিক আছে। অর্থাৎ ধরেন 5-7 মার্ক মানে সবচেয়ে বেশি যদি একটু কঠিন হয় সেগুলো কঠিন হবে, আর 20, 25, 22 মার্ক আপনি ইজিলি পারবেন, সবাই পারবে এটা, কিন্তু আমরা পড়বো না। এটা হচ্ছে আমাদের ব্যর্থতা। আমরা কেন পড়বো না এটা আল্লাহ জানে, আর আপনি জানেন, আর আমি জানি। ওকে, কারণ আমি নিজেও পড়বো না। আচ্ছা, যাই হোক, পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। আমি চেষ্টা করব সামনে যে ডুয়েট অ্যাডমিশন টেস্ট আছে এটার জন্য ইন্ডিভিজুয়ালি কিছু ভিডিও বেক করার জন্য, এমসিকিউ এ কীভাবে কোশ্চেন হবে। অলরেডি এটা নিয়ে আমাদের যেমন পার্টস অফ স্পিচ আইডেন্টিফিকেশনে নিয়ে আমরা একটা কোশ্চেনের করেছি, একটা পুরো একটা মানে কোশ্চেন ব্যাংক সলভ করেছি, ওখানে সবগুলো এমসিকিউ আকারে ছিল। ওকে, তো আমরা দেখিয়েছি কীভাবে কোন ট্রিক্সটা ইউজ করে আপনি আনসার করবেন, এগুলো আমাদের ভিডিওতে আছে। আচ্ছা, তো এরপরে দেখবেন টেন্স, অবশ্যই খুবই ইম্পর্টেন্ট। টেন্স তো থাকতে হবে, মাদার অফ দ্য গ্রামার। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি, কার মাঝে চুক্তি? সাবজেক্ট আর ভার্বের মাঝে চুক্তি। ওখানে দুইটা চুক্তি হয়, সাবজেক্ট সিঙ্গুলার, ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল, ভার্ব প্লুরাল। এখন আপনাকে চিনতে হবে, ভালো করে বুঝতে হবে, এই জন্য অনেকগুলো রুলস আছে, আপনাকে জানতে হবে খুব ভালো করে। রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ এই গ্রামারের সবগুলো টপিককে একসাথে বলা হয়, যদি কোথাও ভুল থাকে সেই ভুলটাকে আপনি ঠিক করবেন, এটাকে বলে কারেকশন অফ এরর্স। এখান থেকে কোশ্চেন আসার অনেক সম্ভাবনা থাকে। ইনফিনিটিভ, জুরান্ট পার্টিসিপল বলা থাকবে, যে একটা আন্ডারলাইন করে দিবে হুইচ ওয়ান ইজ ইনফিনিটিভ, তারপর আপনাকে এ বাক্যের ইনফিনিটিভ কোনটা, ঠিক আছে, বা আন্ডারলাইন ওয়ার্ডটাকে কি বলা হয়, তারপরে এবিসিডি দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, এরপর সিনোনিম অ্যান্ড অ্যান্টোনিমস, এটা থেকে গতবার কোশ্চেন দিয়েছে, এর আগে কখনোই সিনোনিম অ্যান্টোনিম থেকে কোশ্চেন আসেনি। সো আমরা জানি না, এখনও কেউই জানেন না যে ডুয়েটের যে কোশ্চেনটা কি হবে নেক্সট, অর্থাৎ কোন পার্ট থেকে আসবে, কোন টপিক থেকে আসবে। বাট প্রবাবলি আমরা এটা বলতেই পারি যে গতবার যেহেতু দিয়েছে সিনোনিম অ্যান্টোনিম থেকে, টিচাররা ফলো আপ করেছে, তো এইবারও কি করতে পারে, ঠিক আছে। ওকে, অর্থাৎ এমসিকিউ আকারে থাকবে, এখানে আর বিশেষ করে রিটেন নেই। যেমন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। আচ্ছা, প্রিপোজিশন তো আমরা জানি, অ্যাট, ইন, ফর, অ্যাবাউট, এগুলোকে বলা হয় প্রিপোজিশন। এখন এগুলোর একটা বাক্যে দিল যে এটার আনসার কোনটা, এবিসিডি কোনটা হবে, এরকম কোশ্চেন করতে পারে। ওকে, তো চলুন দেখি নেই, আমরা এমসিকিউ দেখলাম, এখান থেকে এমসিকিউ আসতে পারে। যেমন ভয়েস চেঞ্জিং, আমি প্রশ্ন করলাম স্যার ভয়েস চেঞ্জিংগুলো কি স্যার এমসিকিউ দিতে পারে? পরে বলছে হ্যাঁ দিতে পারে। কেন? বলা হবে যে কোন নিচের কোনটি, মানে একটা বাক্য দিল, এটার প্যাসিভ ভয়েস কোনটা, এবিসিডি, শেষ। আপনাকে পরে দেখতে হবে এবিসিডি কোনটা প্যাসিভ ভয়েস, এভাবেও থাকতে পারে। এবং আমরা দেখেছি যে রিটেন পার্টে 3টা কোশ্চেন দেওয়া থাকবে। কয়টা কোশ্চেন? 3 কোশ্চেনস। প্রত্যেকটা কোশ্চেনে মার্কস হবে কত করে? 5 করে, ঠিক আছে। এখন এখানে তো 15 শেষ হলো, এখান থেকে কোনো কোশ্চেন কিন্তু এখানে যেতে পারে, ইট ক্যান বি হ্যাপেন, ঠিক আছে, এটা ঘটতে পারে। আচ্ছা, এখন তো ম্যাক্সিমাম যে প্রবাবিলিটি যেখান থেকে আসার সম্ভাবনা অনেক অনেক বেশি, ভয়েস চেঞ্জিং রিটেন পার্টে দিতে পারে। 5টা ভয়েস চেঞ্জিং 5 মার্কস দিতে পারে। আপনার ইডিয়ম অ্যান্ড ফ্রেজ, 5টা ইডিয়ম অ্যান্ড ফ্রেজ দিতে পারে 5 মার্ক, ঠিক আছে। দিতে পারে ট্রান্সলেশনে 1 করেও দিতে পারে, আবার
1.5 করেও দিতে পারে, সমস্যা নেই, ঠিক আছে। এটা টিচাররা বুঝবেন যে কীভাবে কুশন প্যাটার্নটা ওনারা করবেন, মার্কস কীভাবে ডিস্ট্রিবিউট করবেন, কেমন। আচ্ছা, এখন যদি ইডিয়ম অ্যান্ড ফ্রেজ যদি আমাদেরকে এমসিকিউ দিয়ে দেয়, তাহলে এখান থেকে আসতে পারে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে আসতে পারে। অর্থাৎ এই পার্ট থেকে কোনো না কোনোভাবে তিনটা কুশন হবে টোটাল, ঠিক আছে। এমন হতে পারে যে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে ডিরেক্টলি কুশন দিয়ে দিল 5 মার্কের, তাহলে ট্রান্সলেশনকে পাঠিয়ে দিল এমসিকিউ এর পর্যায়ে, অথবা ইডিয়মসকে পাঠিয়ে দিল এমসিকিউতে। অর্থাৎ এখান থেকে আপনার কোশ্চেন আসার সম্ভাবনা হচ্ছে যেমন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখান থেকে যদি 5 দিয়ে দেয়, তাহলে ধরেন এখান থেকে 5 দিল, ভয়েস চেঞ্জিং দিল, এবং হচ্ছে ট্রান্সলেশন দিল, এই তিনটা দিয়ে শেষ করে দিল। আর যেগুলো টপিক আছে এগুলোকে এমসিকিউ পাঠিয়ে দিল। তবে অবশ্যই সবগুলো টপিক আমাদের কি করতে হবে, কভার করতে হবে, এটাই বুদ্ধিমানের কাজ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই, আমাকে অনেকেই প্রশ্ন করে, ভাই আমরা যারা এখনো ভালো করে পড়ি নাই তাদের জন্য কি হবে। দুশ্চিন্তার কারণ নাই, এমসিকিউ তো আছেই, অপু 10, 20, 30 করে মেরে দিব, তাই না? আসলে এগুলো ভুল চিন্তাভাবনা। আমরা যারা এরকম চিন্তাভাবনা করছি যে এত দিন আমি অ্যাডমিশনে থাকলাম, আমার বাবা মা এত কষ্ট করছে, দে আর ওয়ার্কিং ভেরি হার্ড ফর মি, ফর সার্ভাইভিং মাইসেলফ ইন দিস সিচুয়েশন, এই প্লেসে, ইন দিস গাজীপুর সিটি, এই গাজীপুর সিটিতে আমাকে সার্ভাইভ করার জন্য ওনারা কত কষ্ট করেছেন, আর আমি এসে এখন বলতেছি আমার তো সিলেবাসের কিছুই হয় নাই, হোয়াট উইল আই ডু, ওকে, হোয়াট শুড আই ডু, আমার কী করা এখন উচিত? এরকম প্রশ্ন করলে তো ভাই হবে না। ইউ আর হিয়ার অ্যান্ড ইউ হ্যাভ টু স্টাডি অ্যাটেন্টিভলি, আপনি এইখানে এবং আপনাকে অ্যাটেন্টিভলি পড়তে হবে, ইটস ইউর ডিউটি, ইউ আর এ স্টুডেন্ট, আপনি একজন স্টুডেন্ট, আপনার ডিউটি হচ্ছে স্টাডি করা, ঠিক আছে। এখনও অনেক সুন্দর সময় আছে যে আপনার নিজেকে ভালো করে প্রিপেয়ার করার, ওকে। এই সময়টা অনেক হিউজ একটা টাইম, যে আমরা জানি না কবে পরীক্ষা হতে পারে, তবে সময় যেহেতু আছে এটা কিন্তু কেউই জানেন। হঠাৎ করে যদি দেশের কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু ওই সময় পরীক্ষাটা হবে না, হয়তো পিছিয়ে যেতে পারে, কিন্তু আগাবে না যেই সময় আপনারা শুনতেছেন, ঠিক আছে। যাই হোক, ওটা আমি টাইমটা বলবো না ঠিক কখন হতে পারে। সো ইট ইজ ডিপেন্ড অন দ্য সিচুয়েশন, ইফ দ্য সিচুয়েশন ইজ গুড দেন দ্য এক্সাম উইল বি হেল্ড অন টাইম, ইফ দ্য সিচুয়েশন becomes what is said becomes like some কি বলে এটাকে, যদি কোনো প্রবলেমে পড়ে যায়, কোনো ইস্যুতে পড়ে যায়, তাহলে টাইমটা একটু লেন্দি হতে পারে, হোয়াটএভার। যাই হোক, তো চলুন, আমি মনে করি 15 আর 15 মার্কস অর্থাৎ 30 মার্কের যে একটা টোটাল আপনার গাইডলাইন, এটা আপনি পেয়ে গিয়েছেন। তো চলুন কিভাবে আপনি এমসিকিউ কোশ্চেনটা দেখবেন। এটা হচ্ছে লাস্ট আপডেটেড ডুয়েট অ্যাডমিশন সিলেবাস, গত অ্যাডমিশন যা যা ছিল এখানে আপনারা প্রয়োজনে একটু দেখে নিতে পারেন, এবং এটা একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এখন আবার নতুন করে তো আপনাকে দিবেই, তবে এইখানে যা আছে, তো আমরা পিছনে যা আছে সব কিছু একবারে লিখে দিয়েছি, ওকে। আচ্ছা, চাইলে একটা কি নিতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, ওকে। অ্যান্ড এবার প্রশ্ন হচ্ছে, ভাই কোন বই পড়বো? ঠিক আছে, বই নিয়ে তো একটা হেজিটেশন আমাদের এই দুইটার এরিয়াতে আছেই। আচ্ছা, তো এখানে আমার যেই পার্সোনালি আমি যে বইটাকে ফলো করি এবং আমার কাছে ভালো লাগে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার আবু হানিফ ভাইয়ের হচ্ছে স্মার্ট ডুয়েট ইংলিশ, এই বইটা, ঠিক আছে। এর কারণ হচ্ছে এই বইয়ে বিভিন্ন ইউনিভার্সিটির ওই যে এমসিকিউ আকারে কোশ্চেন দেওয়া আছে, এবং প্রত্যেকটা বিষয়কে খুব ভালো করে বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে। যে এই বইয়ের কী কী, যেমন এমসিকিউ কোশ্চেন ব্যাংক আছে আমার, তার মানে আমার পরীক্ষায় যে ডুয়েটে কীভাবে কোশ্চেন আসবে ওইগুলোর এমসিকিউ আমি বুঝতে পারতেছি, প্রত্যেকটা টপিকের এমসিকিউ দেওয়া আছে, আমার কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, ডুয়েটের কিছু কোশ্চেন ব্যাংক দেওয়া আছে, এছাড়া বিভিন্ন ইউনিভার্সিটির সাথে সাথে কোশ্চেন ব্যাংক কোন, তাহলে আমি বুঝতে পারবো যে কোন কি বলে এটাকে, রুলসটা ইম্পর্টেন্ট, কোন কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এটা আমি নিজেই বুঝতে পারবো। প্র্যাকটিস শিট, ওখানে আপনি প্র্যাকটিস করার অপশান আছে, ডুয়েট প্যাটার্নে, পুরো বইটা লেখা হয়েছে মূলত ডুয়েট প্যাটার্নে, ওকে। আর এই বইটা মূলত রিভাইজড অর্থাৎ প্রুফরিড দেওয়া হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব এর যারা মেম্বার্স, যেমন আমি জেনারেল সেক্রেটারি ছিলাম ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব অফ ডুয়েট, এবার হচ্ছে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তো আমরা একটা টিম, পুরো টিম গিয়ে ভাইয়ের বইটাকে আমরা প্রুফরিড দিয়ে আসছি যে ইফ দেয়ার ইজ এনি প্রবলেম অর নট, যদি সেখানে কোনো প্রবলেম থাকে আমরা দেখেছি, তবুও তো মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ভুল তো কিছু হতেই পারে, ঠিক আছে। তো এই ছিল আমাদের আজকের এই টোটাল ডুয়েট অ্যাডমিশন টেস্টের ইংরেজি সিলেবাস নিয়ে কথাবার্তা। হোপফুলি I have make you understand. আমি আপনাকে বোঝাতে পেরেছি। If I have some problem, if I have some misconcept
পারন মি। যদি কোনো ভুল বলে থাকি তাহলে ক্ষমা করবেন। আশা করি